রহমান ডাকাত এমন এক ভয়ঙ্কর নাম যাকে বাংলাদেশ ভারতে হয়তো খুব কম মানুষই চেনেন, কিন্তু পাকিস্তানে ছোট বাচ্চারা পর্যন্ত তার নাম জানে। কারণটা খুবই স্পষ্ট। যদি গত 40-50 বছরের ইতিহাসের দিকে তাকানো হয়, তাহলে ভারতে দাউদ ইব্রাহিম নামটি যে পরিচিত পেয়েছে, পাকিস্তানের ভিতরে ঠিক সেই রকমই কিংবা তার কাছাকাছি পরিচিত পেয়েছে রহমান ডাকাত নামটি। কিন্তু এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আজ হঠাৎ করে এখানে রহমান ডাকাতের কথা কেন বলা হচ্ছে? তো আপনাদেরকে জানিয়ে রাখি, এর প্রধান কারণ হলো বলিউডে একটি নতুন সিনেমা এসেছে যার নাম হলো ধুরন্ধর। আর এই ছবিতে যেসব প্রধান চরিত্র দেখানো হয়েছে সেগুলোর মধ্যে একটি চরিত্রের নাম হলো রহমান ডাকাত। হ্যাঁ, সেই একই রহমান ডাকাত যে দীর্ঘ সময় ধরে পুরো পাকিস্তানকে কাঁপিয়ে রেখেছিল। আমাদের এই কাহিনী শুরু হয় 1970 এবং 1980-র দশক থেকে। সেই সময়ে একদিকে যেমন ভারতে মুম্বাই শহরের ভিতরে পুরো একটা আন্ডারওয়ার্ল্ড গড়ে উঠেছিল, ঠিক তেমনই অন্যদিকে পাকিস্তানের করাচি শহরেও বেশ কয়েকটি বড় বড় গ্যাং সক্রিয় হয়েছিল, যাদের প্রভাব শুধু পাকিস্তানে নয়, দেশের বাইরেও বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। এই বড় বড় গ্যাংগুলো রক্তক্ষয়ী গ্যাংওয়ারের মাঝখানেই জন্ম হয় রহমান ডাকাতের। তখন রহমান ডাকাতের বয়স খুব বেশি ছিল না। ঠিক সেই সময় এক নামী গ্যাংস্টার রহমান ডাকাতের বাবাকে খুন করে। এর কারণ ছিল এই যে রহমান ডাকাতের নিজের বাবাও করাচির অপরাধ জগতের এক পরিচিত নাম ছিলেন। আর যেখানে পর্যন্ত নিজের রহমান ডাকাতের কথা, তার সম্পর্কে বহু রিপোর্টে দাবি করে যে সে মাত্র 13 বছর বয়সে অপরাধের জগতে পা রাখে। আর এই 13 বছর বয়সেই এক ঝগড়ার কারণে সে ছুরি দিয়ে নিজের এক প্রতিবেশীকে খুনও করে ফেলে। আর ঠিক এই সময়ের আশেপাশে, মানে সেই একই বয়সে তার কিছুটা আগে পরে, সে নিজের মাকেও খুন করে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, সে নিজের মাকেও হত্যা করেছিল, শুধু এই সন্দেহে যে হয়তো তার মা অন্য কোনো গ্যাংয়ের একজন লোকের সঙ্গে জড়িত ছিল। এবার এত কম বয়সে নিজের চারিপাশের মানুষের রক্তে হাত রাঙানোর পর রহমান ডাকাত ঘর ছেড়ে পালিয়ে যায়। আর এখান থেকে তার জীবনে প্রবেশ করে সেই বিশেষ ও গুরুত্বপূর্ণ মানুষটি যে রহমান ডাকাতের জীবন পুরোপুরি বদলে দেয়। বলা যায় এই মানুষটি রহমান ডাকাতকে আসল অর্থে রহমান ডাকাত বানিয়েছিল, কারণ তখনও সে রহমান ডাকাত নামে পরিচিত ছিল না, সে ছিল রহমান বালুচ নামে। রহমান বালুচকে রহমান ডাকাতে রূপান্তরিত করার পিছনে যে মানুষটি ছিল, তার নাম ছিল হাজি লালু। হাজি লালু সেই সময় করাচির এক প্রভাবশালী ডন হিসেবে পরিচিত ছিল। সে ছিল একজন বড় মাপের গ্যাংস্টার, যার নিজের একটি শক্তিশালী গ্যাং ছিল। হাজি লালু এই কম বয়সী রহমান বালুচকে শুধু নিজের আশ্রয় নেয়নি, বরং প্রায় নিজের ছেলের মতো গ্রহণও করেছিল। নিজের ছেলের মতোই সে রহমানের লালন পালন শুরু করে দিয়েছিল। হাজি লালুর নিজেরও দুটো ছেলে ছিল, তাদের নাম ছিল ইয়াসির রাফাত এবং আরশাদ পাপ্পু। এরপর আরশাদ পাপ্পু, ইয়াসির রাফাত এবং রহমান ডাকাত এই তিনজন মিলে হাজি লালুর গ্যাং চালাতে শুরু করে। করাচি শহর, বিশেষ করে লিয়ারি এলাকায় তারা এমন তাণ্ডব আর ধ্বংস নামিয়ে আনে যা কেউ কখনো কল্পনা করতে পারেনি। শুরুর দিকে রহমান ডাকাতের অপরাধের তালিকা অস্বাভাবিকভাবে বড় হয়ে যায়। খুন, অপহরণ, নির্যাতন, জমি দখল, অস্ত্র বা ড্রাগসের মতো জিনিসের চোরাচালান এমন কোনো অপরাধ ছিল না যার সঙ্গে রহমান ডাকাতের নাম জড়ায়নি। মামলার সংখ্যা এত বেশি হয়ে গিয়েছিল যে সেগুলোর হিসাব না রহমান ডাকাত নিজে রাখত, আর না রাখার প্রয়োজন সে মনে করত। আপনাদেরকে জানিয়ে রাখি, একেবারে শুরুর দিক থেকে রহমান ডাকাত পুলিশকে নাকানি চুবানি খাওয়াতে শুরু করে। পুলিশ সেই সময়ে তার মাথার উপর লাখ লাখ টাকার পুরস্কার ঘোষণা করে, কিন্তু সব প্রচেষ্টাই ব্যর্থ হতে থাকে। হাজি লালুর ছত্রছায়ায় রহমান ডাকাত খুব দ্রুত এগিয়ে যাচ্ছিল। বলা হয় হাজি লালু কখনোই রহমান ডাকাতের সঙ্গে কোনো ভেদভাব করেনি, বরং নিজের অন্য ছেলেদের মতোই তাকে নিজের সন্তান বলে মনে করত। এমনকি রহমান ডাকাতের বিয়ের ব্যবস্থাও হাজি লালু নিজেই করে দিয়েছিল। অন্যদিকে রহমান ডাকাতও হাজি লালুর প্রতি ভীষণভাবে বিশ্বস্ত ছিল। সেই সময় করাচির বাকি বড় বড় গ্যাংগুলো প্রায় তাকে নানান প্রলোভন দিত নিজেদের গ্যাংয়ে টানার জন্য, বড় বড় ডিলের প্রস্তাব সামনে রাখত, কিন্তু রহমান ডাকাত সব প্রস্তাবে প্রত্যাখ্যান করত, কারণ সে হাজি লালুকে নিজের বাবার মতো মনে করত এবং হাজি লালুর দুই ছেলেকেও নিজের ভাই হিসেবে দেখত। কিন্তু তখনও কেউ জানতো না যে তাদের সবার জীবনে এবার সবচেয়ে বড় মোড় আসতে চলেছে। আর এই বড় মোড়ের কারণ ছিল আর কিছু নয়, শুধু আর শুধুমাত্র টাকা। ঘটনাটি এমন ছিল যে রহমান ডাকাত লাগাতার অপরাধ জগতের কাজ করে যাচ্ছিল হাজি লালুর জন্য, আর সেই কাজের বিনিময়ে যে বিপুল পরিমাণ অর্থ জমা হচ্ছিল তা কোথাও নয়, সবাই জমা হচ্ছিল হাজি লালুর কাছেই। আর এর কারণ সম্ভবত এটি ছিল যে যখন ওই রহমান ডাকাতকে টাকা দেওয়ার সময় আসতো, তখন তার সেই মুহূর্তে টাকার প্রয়োজন হতো না। সে ভাবতো যে হাজি লালু তো বাবার মতো মানুষ, প্রয়োজন হলে একসঙ্গে সব টাকা নিয়ে নেবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই টাকার অঙ্ক জমতে জমতে প্রায় 1 কোটি টাকায় পৌঁছে গিয়েছিল। এখানে মনে রাখার বিষয় হলো, এটা ছিল 80-90 দশকের কথা। আজকের দামের হিসাবে এই অঙ্ক আরো বহু গুণ বেশি হতো। এবার যখন রহমান ডাকাত নিজের সেই টাকা ফেরত চাইতে হাজি লালুর কাছে যায়, তখন হাজি লালু সরাসরি টাকা দেওয়ার বদলে টাল বাহানা শুরু করে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে হাজি লালু নিজের প্রভাব খাটিয়ে রহমান ডাকাতকে জেলে পাঠিয়ে দেয়। যে রহমান ডাকাত এতদিন পুলিশের ধরা ছোঁয়ার বাইরে ছিল। রহমান ডাকাত জেলে চলে গেলেও তার ভিতরের তখন আগুন জ্বলছিল।
হাজি লালু আর আরশাদ পাপ্পু তখন তার কাছে শুধু শত্রু নয়, পুরো পরিবারের ঘোরতর দুশ্মন হয়ে উঠেছিল। কিছুদিনের মধ্যে যখন রহমান ডাকাত জেল থেকে পালাতে সক্ষম হয়, জেল থেকে বেরিয়ে এসে প্রথমে যে কাজটি করে তা হলো হাজি লালু ও তার পরিবারের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। আর ঠিক এখান থেকে শুরু হয় এক ভয়াবহ গ্যাং ওয়ার। একদিকে আরশাদ পাপ্পুর গ্যাং আর অন্যদিকে রহমান ডাকাতের নিজের গড়ে তোলা গ্যাং। এই গ্যাং ওয়ার পরবর্তী বহু বছর ধরে করাচির রাস্তায় এমন রক্তাক্ত ইতিহাস লিখে যায় যা কখনোই ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা যাবে না। আর এই দীর্ঘ ও বেদনাদায়ক রক্তপাতের গল্পে প্রথম শিকার হয় আরশাদ পাপ্পুর স্ত্রীর আপন মামা। তিনি একটি জানাজা থেকে ফিরে আসছিলেন, তো সেই সময় তাকে হত্যা করা হয়। আর জেল থেকে বেরোনোর পরপর রহমান ডাকাত হাজি লালু ও আরশাদ পাপ্পুকে বার্তা পাঠায়, আমি তোমাদের পরিবারের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া শুরু করে দিয়েছি, আর এটা তো কেবল শুরু, সামনে দেখো আরও কি হতে পারে। অন্যদিকে এই ঘটনায় আরশাদ পাপ্পু পুরোপুরি কেঁপে ওঠে। সে যেন শপথই করে ফেলে যে রহমান ডাকাতকে সে এই পৃথিবী থেকে মুছে ফেলবে। প্রতিশোধের সেই আগুনে প্রথম শিকার হয় রহমান ডাকাতের নিজের চাচা। আরশাদ পাপ্পু প্রথমে তাকে ঘিরে ধরে, কিন্তু সঙ্গে সঙ্গে হত্যা না করে রহমান ডাকাতকে ফোন করে। ফোনে কথা বলতে বলতে সে রহমানের চাচাকে নির্মমভাবে নির্যাতন করে এবং শেষে গুলিতে ঝাঁঝরা করে হত্যা করে। অর্থাৎ রহমান ডাকাত ফোনের উপর সবকিছু শুনতে শুনতেই নিজের চাচার নিষ্ঠুর হত্যাকাণ্ডের সাক্ষী হয়ে যায়। এদিকে রহমান ডাকাত সব শুনছিল, ছটফট করছিল, তরপাচ্ছিল, কিন্তু কিছুই করতে পারছিল না। আর আশ্চর্যের বিষয় হলো এত কিছুর পরেও আরশাদ পাপ্পুর রক্ত ঠান্ডা হয়নি। সে এখানেই থামেনি। এরপর করাচির লিয়ারি এলাকায় যেখানে রহমান ডাকাতের গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলো ছিল সেগুলো একে একে টার্গেট করতে শুরু করে। পরিস্থিতি এতদূর পর্যন্ত গড়িয়ে যায় যে রহমান ডাকাতের মনে দৃঢ় বিশ্বাস জন্মে যায় একদিন না একদিন ওরা তাকেও টার্গেট করবে। এই কারণে নিজের প্রাণ বাঁচাতে রহমান ডাকাত সাময়িকভাবে করাচি ছেড়ে বালুচিস্তানের দিকে চলে যায়। সেখানে গিয়ে সে নতুনভাবে আরও শক্ত হাতে নিজের নেটওয়ার্ক গড়ে তুলতে শুরু করে। আর সে অপেক্ষা করতে থাকে কবে সঠিক সময় আসবে, কবে সে আবার করাচির লিয়ারিতে ফিরে যাবে আর হাজি লালু, আরশাদ পাপ্পু এবং তাদের পুরো পরিবারের কাছ থেকে রক্তের বদলা নেবে। আচ্ছা, ঠিক সেই সময়ে অন্যদিকে আরশাদ পাপ্পু রহমান ডাকাতের আরেকজন ঘনিষ্ঠ বন্ধুকে হত্যা করে, যার নাম ছিল ফাইজু। ফাইজুর রহমান ডাকাতের এতটাই কাছের মানুষ ছিল যে যখন তাকে হত্যা করা হচ্ছিল তখন রহমান ডাকাত শুধু কাঁদছিলই না, বরং বারবার আরশাদ পাপ্পুর কাছে মিনতি করছিল সে যা বলবে সব মানবে, শুধু যেন ফাইজুকে হত্যা না করা হয়। কিন্তু আরশাদ পাপ্পু শেষ পর্যন্ত ফাইজুকে খুন করেই ক্ষান্ত হয়। আর এখানে ফাইজুর কথা বিশেষভাবে উল্লেখ করা জরুরি, কারণ তার মৃত্যুর সময় তার একটি ছোট ছেলে ছিল। সেই ছেলেটিকে পরে ঠিক সেইভাবে রহমান ডাকাত নিজের তত্ত্বাবধানে নিয়ে নেয়, যেইভাবে একসময় হাজি লালু নিজের রহমান ডাকাতকে আশ্রয় দিয়েছিল। আর জানেন সেই ফাইজুর ছেলেটি কে ছিল? সে ছিল আজির বালুচ। হ্যাঁ, সেই আজির বালুচ যে ভবিষ্যতে শুধু রহমান ডাকাতের গদি সামলায়নি, বরং অপরাধ জগতে তার থেকেও বড় আর আরও ভয়ঙ্কর নামে পরিণত হয়। যাই হোক, রহমান ডাকাতের দাপট আবারও করাচিতে বাড়তে শুরু করেছিল। এবার সে আগের থেকেও অনেক বেশি শক্তিশালী অবস্থানে নিজের পা জমিয়ে ফেলেছিল। এর একটাই বড় কারণ ছিল পাকিস্তানের একটি রাজনৈতিক দল তার পাশে এসে দাঁড়িয়ে পড়ে, আর সেই দলের নাম ছিল পিপুলস পার্টি। হ্যাঁ, সেই দলই যার সঙ্গে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর নাম জড়িত। আজকের সময় দেখলে এই একই দল বিলাওয়াল ভুট্টোর দল, যিনি বেনজির ভুট্টোর ছেলে এবং বর্তমান পাকিস্তানের একজন পরিচিত রাজনীতিবিদ। রহমান ডাকাত অপরাধ জগতে এমনিতে করাচির সবচেয়ে বড় নাম হিসেবে পরিচিত ছিল। ভিতরে ভিতরে তার একটি অত্যন্ত শক্তিশালী নেটওয়ার্কও গড়ে উঠেছিল। কিন্তু যখন একটি রাজনৈতিক দলও তার মাথার উপর হাত রেখে দিল, তখন তার ক্ষমতা আর প্রভাবের যেন আর কোনো সীমা রইল না। রহমান ডাকাত এবং তার ঘনিষ্ঠ সহযোগী আজির বালুচ দুজনেই যেন লাগাম ছাড়া ঘোড়ার মতো হয়ে উঠেছিল, আর কার্যত সে করাচির মালিক হয়ে বসেছিল। রহমান ডাকাতের প্রভাব আর শক্তি কতটা ছিল তা বুঝতে হলে আপনাকে 18 অক্টোবর 2007 সালের দিকে তাকাতে হবে। সেদিন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো দীর্ঘ নির্বাসনের পর দেশে ফিরছিলেন। লাখো লাখো মানুষ করাচি বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে জড়ো হয়েছিল। ঠিক সেই ভিড়ের মধ্যে হঠাৎ ঘটে যায় এক ভয়াবহ বিস্ফোরণ, আর এই বিস্ফোরণে প্রায় 140 জন মানুষ মারা যায়। চারিদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক আর বিশৃঙ্খলা। এখন জানেন কি সেই ভয়ঙ্কর মুহূর্তে বেনজির ভুট্টোর নিরাপত্তার দায়িত্বে কে ছিল? পাকিস্তানের সেনাবাহিনী না, পাকিস্তানের পুলিশ সেটাও না, আইএসআই তাও না, সেখানে উপস্থিত ছিল রহমান ডাকাত। হ্যাঁ, রহমান ডাকাতই আজও সেই ছবি ঘুরে বেড়ায়, যেখানে দেখা যায় এমন এক ভয়াবহ পরিস্থিতিতে বেনজির ভুট্টোর গাড়ির স্টিয়ারিং নিজের হাতে ধরে তাকে নিরাপদে সেখান থেকে বের করে ভুট্টো হাউস পর্যন্ত পৌঁছে দিয়েছিল রহমান ডাকাতই। এখানেই থেমে একটু ভেবে দেখুন, একদিকে রহমান ডাকাত ছিল অপরাধ জগতের সেই সবচেয়ে বড় নাম, যার মাথার উপর পুলিশের সবচেয়ে বেশি পুরস্কার ঘোষণা করা ছিল,
তবু পুলিশ তাকে হাতে ধরতো না, কিছু বলতো না। বলা যায় পুরো সিস্টেমই তার ক্ষমতা আর প্রভাবের সামনে অসহায় হয়ে পড়েছিল। অন্যদিকে রাজনীতিবিদদের কাছে রহমান ডাকাত এমন এক মানুষে পরিণত হয়ে যায় যার উপর করাচিতে নিরাপত্তার বিষয়ে সবচেয়ে বেশি ভরসা করা হতো। আর তৃতীয় দিকে ধীরে ধীরে করাচির সাধারণ ও গরিব মানুষের চোখে রহমান ডাকাত এক ধরনের নায়ক, এক ধরনের রবিন হুডে পরিণত হয়েছিল। সমাজের দুর্বল ও দরিদ্র মানুষের জন্য সে যা কিছু করত তার কারণে অনেক মানুষ তাকে নিজেদের ত্রাণকর্তা বলে মনে করতে শুরু করেছিল। কিন্তু এখানে আবার পরিস্থিতি বদলাতে শুরু করে। যে এই রাজনৈতিক দল এতদিন রহমান ডাকাতের মাথায় হাত রেখে চলেছিল, সেই দলটি ধীরে ধীরে তাকে ভয় পেতে শুরু করে। ভয়ের কারণ ছিল রহমান ডাকাতের অস্বাভাবিক দ্রুত বাড়তে থাকা ক্ষমতার প্রভাব। এমনকি সেই রাজনৈতিক দলের ভিতরে স্পষ্ট রহমান ডাকাতের প্রভাব দেখা যেতে শুরু করেছিল। করাচি শহরে কে কোন পদে বসবে, কারা টিকিট পাবে, কে কি করবে, এই সব বিষয়েও রহমান ডাকাতের প্রভাব পড়তে শুরু করে দেয়। সেই কারণেই এমন দাবি করা হয় যে সেই রাজনৈতিক দলটি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছিল রহমান ডাকাতকে সরিয়ে দিতে হবে। আর ঠিক এখান থেকেই এই কাহিনীতে প্রবেশ ঘটে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রের, যাকে এসএসপি চৌধুরী আসলাম নামে স্মরণ করা হয়। তিনি আজও পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ও কঠোর পুলিশ অফিসারদের একজন হিসেবে পরিচিত। চৌধুরী আসলাম নিজেই এমন এক ব্যক্তিত্ব যাকে নিয়ে ঠিকভাবে আলোচনা করতে গেলে আলাদা একটি বড় লম্বা ভিডিও লাগবে। তবে আজ শুধু মূল বিষয়ে থাকলে দেখা যায় এনকাউন্টার স্পেশালিস্ট হিসেবে পরিচিত এই গ্যাংস্টারদের দমন করতে দক্ষ চৌধুরী আসলামকে রহমান ডাকাতকে শেষ করার দায়িত্ব দেওয়া হয়। এরপর তিনি নিজের একটি বিশেষ ফোর্স তৈরি করেন এবং মিশনে নেমেও পড়েন। একদিন হঠাৎ করে নিজের নেটওয়ার্কের মাধ্যমে চৌধুরী আসলাম খবর পান যে রহমান ডাকাত বেলুচিস্তানের হাব এলাকায় অবস্থান করছে। সেই খবর পেয়ে যখন তারা সেখানে পৌঁছায়, ঠিক তখনই তাদের উপর ভয়াবহ হামলা হয়। চারদিকে গুলি চলতে শুরু করে। মুহূর্তের মধ্যে দলের অনেক সদস্য গুলিবিদ্ধ হয়ে পড়ে, এমনকি চৌধুরী আসলাম নিজেও গুরুতর আহত হন। জরুরি ভিত্তিতে হেলিকপ্টারে করে তাকে করাচিতে নিয়ে যাওয়া হয়। আসলে রহমান ডাকাত তাদের প্রতিটি পদক্ষেপ সম্পর্কে আগেই জানতো। তারা কখন বের হচ্ছে, কোথায় যাচ্ছে, কি করছে, সবকিছুর খবর তার কাছে ছিল। এমনকি সে বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরাও লাগিয়ে রেখেছিল, যার মাধ্যমে সে সবকিছু নজরে রাখত। পরে চৌধুরী আসলাম শারীরিকভাবে সেরে উঠলেও রহমান ডাকাত যে মানসিক আঘাত তাকে দিয়েছিল তা তাকে ভিতর থেকে ভেঙে দিয়েছিল। সেই মুহূর্ত থেকেই চৌধুরী আসলামের জীবনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায় যে কোনো মূল্যে রহমান ডাকাতকে শেষ করা। কিছুদিন পর তিনি আবার সুযোগ পান, পুরো টিম নিয়ে ফের অভিযান চালান এবং এবার শেষ পর্যন্ত রহমান ডাকাতকে গ্রেপ্তার করতেও সক্ষম হন। তাকে করাচির একটি বিশেষ জেলে নিয়ে যাওয়া হয়, যেখানে থেকে উল্টো ঝুলিয়ে ভয়াবহ নির্যাতনও করা হয়। আর সেই নির্যাতনের মাধ্যমে তার জীবনের অধিকাংশ অপরাধ স্বীকার করানো হয়। কিন্তু এখানে বিষয়টি ছিল ভিন্ন। এই গ্রেপ্তারটি কোনো রেকর্ডে তোলা হয়নি, কাগজে কলমে রহমান ডাকাত তখনও গ্রেপ্তার হয়নি। পুরো বিষয়টি চৌধুরী আসলাম এবং তার কিছু ঘনিষ্ঠ লোকের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এখান থেকেও রহমান ডাকাত সবাইকে ফাঁকি দিতে সক্ষম হয়। পরদিন চৌধুরী আসলাম জেলে এসে জানতে পারেন যে রহমান ডাকাত পালিয়ে গিয়েছে। পরে জানা যায় চৌধুরী আসলামের টিমের ওই দুজন সদস্যর সঙ্গে রহমান ডাকাত গোপনে ডিল করেছিল। সে প্রতিশ্রুতি দিয়েছিল পালাতে সাহায্য করলে তাদের 5 কোটি টাকা দেবে। এইভাবে রহমান ডাকাত জীবনে আরেকবার জেল থেকে পালাতে সক্ষম হয়। কিন্তু এই ঘটনা চৌধুরী আসলামের মতো একজন অফিসারের জন্য ছিল ভীষণ বড় কলঙ্ক, কারণ গোটা পাকিস্তানে তার খ্যাতি ছিল ভীষণ বড় বড় অপরাধীদের দমন করার জন্য। সেই কারণে বলা হয় ঠিক সেই সময়েই চৌধুরী আসলাম শপথ নিয়েছিলেন যে পরের বার আর গ্রেপ্তার নয়, সরাসরি এনকাউন্টার হবে। আর ঠিক সেটাই ঘটেছিল। 9 আগস্ট 2009 সাল হঠাৎ করেই পাকিস্তান সহ সারা বিশ্বের মিডিয়ায় খবর ছড়িয়ে পড়ে যে লিয়ারির সবচেয়ে বড় ডন রহমান ডাকাত মারা গিয়েছে, অর্থাৎ তার এনকাউন্টার হয়ে গিয়েছে। তবে সবাই জানতো এই এনকাউন্টার আসলে শুধু দেখানোর জন্য ছিল, বাস্তবে এটি ছিল প্রতিশোধ। এবার রহমান ডাকাতের মৃত্যুর পর তার অপরাধের সাম্রাজ্যের গদি দখল করে আজির বালুচ। আর সে এমন সব কাজ করে যা মানুষ কল্পনাও করতে পারেনি। এমনকি অনেক ক্ষেত্রে সে রহমান ডাকাতকেও ছাড়িয়ে যায়। তো আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই। ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার হলো ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন। আর এমন ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া।